সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ফার্স্ট এইডে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে স্তন ক্যান্সার রোগের প্রতিকার ও চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মেহবুব আহসান রনি, সহকারী অধ্যাপক রেডিয়েশন অঙ্কোলজি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী, ঢাকা। স্যার, আপনাকে আমাদের এটি নিউজের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জি স্যার, আমরা জানি যে স্তন ক্যান্সার নারীদের মধ্যে একটি অত্যন্ত কমন ক্যান্সার এবং সেটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। স্তন ক্যান্সার আসলে কেন হয় সেই প্রসঙ্গে সবার আগে জানতে চাইবো আপনার কাছে। আসলে স্তন ক্যান্সার নারীদের জন্য প্রথম অবস্থানে রয়েছে। সারা বিশ্বব্যাপী নারীদের সবচেয়ে বেশি যে ক্যান্সারটি হয়ে থাকে সেটি হচ্ছে স্তন ক্যান্সার। এবং প্রত্যেকটা নারীরই প্রায় আমেরিকায় যে আমাদের পরিসংখ্যান আছে সেখানে দেখা যাচ্ছে 8 জন নারীর একজন স্তন ক্যান্সার হওয়ার রিস্কে থাকে। আচ্ছা, প্রতি 8 জনে একজন। সুতরাং সেটা থেকে সচেতন আমাদের থাকতে হবেই। তো এখন ক্যান্সার, যে কোনো ক্যান্সারই সাধারণত স্তনে ক্যান্সার অথবা যে কোনো ক্যান্সারই শরীরে যে কোষ আছে আমাদের সেগুলো অ্যাবনর্মাল বিভাজন, মানে মাত্রাতিরিক্ত যদি বিভাজিত হতে থাকে তাহলে সেটা থেকে টিউমার ক্যান্সার হয়ে থাকে। এখন স্তন ক্যান্সারও সেইভাবে স্তনের যে আমাদের ডার্ক টিউব এবং যেই কোষগুলো আছে সেগুলা অ্যাবনর্মালি বিভাজিত হতে থাকে, তখন সেখান থেকে ক্যান্সারটা হয়ে থাকে। এখন অনেকগুলো কারণ রয়েছে স্তন ক্যান্সার হওয়ার। যেমন এটা একটা এজ রিলেটেড ক্যান্সার, যাদের এজ বয়স বাড়তে থাকে তখন ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। তারপর যারা স্মোকিং, অ্যালকোহল ইউজ করে তাদের জন্য ঝুঁকি থাকে। তারপর ওবেসিটি, মাত্রাতিরিক্ত ওজন যাদের, তাদেরও কিন্তু এই রোগ হওয়ার ঝুঁকি বেশি। তারপর যারা মেনোপজের পরে যারা হরমোন রিপ্লেসমেন্ট পিল খেয়ে থাকে তাদেরও এই রোগ হতে পারে। তারপরে যাদের বুকের দুধ যারা বাচ্চাদেরকে খাওয়ান না তাদেরও কিন্তু স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। তার মানে মায়ের দুধ কিন্তু একটা প্রোটেক্টিভ, ব্রেস্ট ফিডিং একটা প্রোটেক্টিভ রোল হিসেবে কাজ করে। আর তারপর আরও কিছু আছে, যেমন যাদের ম্যারেজের এজ যদি 30-এর পরে বিয়ে হয়ে থাকে অথবা আর্লি মেনার্কি, লেট মেনোপোজ, যেগুলো মাসিক যদি আগে হয়ে যায় এবং অনেক দীর্ঘদিন থাকে, মানে পরে শেষ হয় বয়সের, তাহলে এগুলো স্তন ক্যান্সার হওয়ার জন্য ঝুঁকি থাকে। আরও কিছু জেনেটিক কারণ আছে, যেমন BRCA1-2 জিন মিউটেশন থাকলেও স্তন ক্যান্সার হওয়ার হার বাড়ে, এবং ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, মা, খালা, বোন তাদের থাকলেও তাদেরও কিন্তু স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। আচ্ছা আচ্ছা, তো এই যে স্তন ক্যান্সার হচ্ছে স্যার, আপনি অনেকগুলো ফ্যাক্টরসের কথা বললেন, কি কি লক্ষণ বা উপসর্গ দেখে একজন রোগী আসলে বুঝতে পারবে? সহজেই বোঝা যাচ্ছে, কারণ স্তন ক্যান্সার তো আসলে স্তন একটা টিউমার বা চাকা, সুতরাং একটা চাকা বা পিণ্ড স্তনে থাকতে পারে। এখন এটা ছোটও থাকতে পারে, অনেক সময় আমরা যদি ইগনোর করি সেটা বড় হয়ে যেতে পারে। স্তনের আকারের যে নিপল আছে ওটার আকারের পরিবর্তন হয়ে যায়, ভিতর দিকে ঢুকে যেতে পারে। ডিসচার্জ থাকতে পারে, মানে রস বেরোতে পারে। অথবা হাতের এক্সিলা, যেটা হাতের আমাদের বগলের নিচ বলে, সেখানেও চাকা থাকতে পারে। তারপরে স্তনের যে ওই অংশের কালার, মানে রং পরিবর্তিত হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে প্রাথমিক একদম, মানে স্তন এবং এর আশেপাশে যদি হয়ে থাকে। কিন্তু তখন যদি কেউ ইগনোর করে, আসলে আমরা তো মামুনরা এগুলো ইগনোর মানে সহজে বলতে চায় না, তো দেরি যদি করে ফেলে তাহলে এই চাকা হয়তো সুপ্রাক্ল্যাব অথবা মানে গলার দিকে চলে আসতে পারে, লিভারে ছড়িয়ে যেতে পারে, যখন জন্ডিস দেখা দিতে পারে অথবা ক্ষুধামন্দা দেখা দিতে পারে। আরও যদি আরও অ্যাডভান্স হয়, যেমন ফুসফুসে যদি এটা ছড়িয়ে গিয়ে থাকে তাহলে কাশি হতে পারে, ব্রেনে চলে গেলে স্ট্রোক হতে পারে, হাড়িতে চলে যেতে পারে। দেরি করলে আর কি অ্যাডভান্স কেসে তখন হাড়ে ব্যথা হতে পারে। কিন্তু প্রাথমিকভাবে স্তনে যদি কোনো চাকা থাকে সেটা দিয়ে আমরা আমাদের প্রথমে আমরা সাসপেক্ট করতে পারবো এটা কি ক্যান্সার হতে পারে, নাও হতে পারে, টিউমার সাসপেক্ট করবো আর কি প্রথমেই। আচ্ছা, ডায়াগনোসিস কিভাবে করে থাকেন সেক্ষেত্রে আপনারা? এখন স্তনে যদি কোনো চাকা দেখা যায় তখন সেটা কি ক্যান্সার না ক্যান্সার হয় নাই না হয়েছে সেটা আমাদের প্রথমে বুঝতে হবে। সেই জন্য নিকটস্থ যে কোনো চিকিৎসক, কোয়ালিফাইড যে কোনো চিকিৎসক, সার্জন বলেন, অনকোলজিস্ট বলেন, যার কাছে গেলেই সে একটা আলট্রাসোনোগ্রাফি এবং একটা এফএনএসি, এই ছোট দুটো পরীক্ষার মাধ্যমেই সেটা প্রথমে ডিটেক্ট করা যাবে যে সেটা কি ক্যান্সার না বিনাইন, মানে ম্যালিগন্যান্ট কেস না বিনাইন কেস, মানে ক্যান্সার হয়েছে কি না হয় না। কারণ স্তনে কিন্তু
যে কোনো চাকাই ক্যান্সার নয়, ক্যান্সার ছাড়াও আরো অনেক ধরনের কারণে চাকা হতে পারে, সেটা ফাইব্রোডেনোমা হতে পারে, ফাইব্রোসিস্টিক চেঞ্জ হতে পারে, অনেক কিছু হতে পারে। সুতরাং চাকা হয়ে গেলেও ভয়ের কিছু নেই, দ্রুত চিকিৎসকের কাছে গেলে অনলি সাধারণ 2টা পরীক্ষার মাধ্যমে কিন্তু সেটা প্রাথমিকভাবে বাছাই করা যায় যে ক্যান্সার কি ক্যান্সার না। যদি ক্যান্সার হয়ে যায় তখন আরো অনেক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে এবং করা লাগে। আচ্ছা, আমরা ক্যান্সার নিয়ে যেহেতু আলোচনা করছি, তো সেক্ষেত্রে আসলে স্টেজিং বা গ্রেডিং এই বিষয়গুলো আসলে চলে আসে। স্তন ক্যান্সারের ক্ষেত্রে আসলে এটি আপনারা কিভাবে নির্ধারণ করে থাকেন? প্রথমে চিকিৎসকের কাছে আসলেই তো যদি এটা ক্যান্সার আমরা আসে ধরা পড়ে, তাহলে আমরা প্রথমে এটা স্টেজিং মানে কোন স্টেজে আছে, মানে কোন পর্যায়ে আছে রোগটা, কারণ পর্যায়ের ভেদে আমাদের চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা লাগে। জি, এখন আর্লি আছে নাকি অ্যাডভান্স স্টেজে আছে সেটাকে দেখা লাগে। সেই জন্য ফার্স্ট আমরা কোন নিডল বায়োপসি করব, একটু এফএনএসি থেকে একটু পরের ভার্সন, যেটা নিডলটা একটু মোটা, সেটা দিয়ে আমরা কোন নিডল বায়োপসি করে আমরা হিস্টোপ্যাথোলজি পেয়ে যাব। জি, তারপর এখান থেকে আমরা কিছু মলিকুলার টেস্টিং করাবো, ইআর পিআর হার্ট এগুলো করাবো তার প্রগনোস্টিক এবং প্রেডিক্টিভ ভ্যালুর জন্য। আর বাকি শরীর আর অন্য কোথাও ছড়িয়ে গেল কিনা তার জন্য সিটি স্ক্যান চেস্ট, সিটি স্ক্যান অ্যাবডোমেন, বোন স্ক্যান, মাথায় যদি কোনো সমস্যা থাকে, মাথা ব্যথা বমি থাকে, তাহলে মাথার হেডের এমআরআই, এগুলো করার মাধ্যমে রোগ কি কোন পর্যায়ে আছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। এরপর আমরা স্টেজ ভেদে স্টেজ 1 নাকি 2 নাকি 3 নাকি 4 সেটা ভেদে তখন চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা যাবে। আচ্ছা আচ্ছা, আমরা জানি যে ক্যান্সারের ক্ষেত্রে, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই আসলে চিকিৎসা প্রসিজিওরটা হয়ে থাকে সার্জারি, রেডিও কেমোথেরাপির মাধ্যমে। আরও অ্যাডভান্স কিছু ট্রিটমেন্ট বর্তমানে আবিষ্কৃত হয়েছে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কি পদ্ধতিগুলো একই রকম কিনা সে বিষয়ে জানবো। পদ্ধতি তো সারা পৃথিবীব্যাপী একই থাকবে, কারণ গাইডলাইন যেগুলো আমরা ফলো করি সারা পৃথিবীর জন্য একই, শুধু বাংলাদেশের জন্য আলাদা হবে, অন্য জায়গার জন্য আলাদা, এরকম না, একই। এখন স্টেজ যদি আমরা নির্ধারণ করার পর এটা যদি আর্লি স্টেজ হয়, যদি নন ইনভেসিভ হয়, যেটা এখনও বেশি ইনভেশন করে নেই, কার্সিনোমা C2 যেগুলোকে বলি, ওগুলোর শুধু সার্জারি যথেষ্ট, শুধু অপারেশনই একমাত্র চিকিৎসা, এবং শুধু অপারেশন করার পরে রোগী পুরো ভালো হয়ে যাবে। তারপর স্টেজ 1 এর ক্ষেত্রে প্রথমে সার্জারি, তারপর আমরা টিউমার সাইজ হিস্টোপ্যাথোলজি রিপোর্ট করা লাগে। এই রিপোর্টে যদি টিউমার সাইজ অনুযায়ী আমরা কেমোথেরাপি, তারপর মলিকুলার টেস্টিং অনুযায়ী হরমোন থেরাপি, তারপরে টার্গেটেড থেরাপি সেগুলো ব্যবহার করে থাকি। কিন্তু একটু যদি বেড়ে যায়, যেমন স্টেজ 3 ডিজিজ যেটাকে আমরা বলতেছি লোকালি অ্যাডভান্স, সেটা হলে কিন্তু রোগী আসলেই প্রথমে আমরা অপারেশন করি না। আচ্ছা, তখন আমরা কি করি, প্রথমে কেমোথেরাপি দিই। কেমোথেরাপি দেওয়ার পর টিউমার সাইজটা একটু ছোট হয়ে আসার পর, যেটা অপারেবল হয় আর কি, যাতে অপারেশন জন্য সহজ হয়, তখন অপারেশন করা হয়, তারপর রেডিওথেরাপি দেওয়া হয়। আর স্টেজ 4 ডিজিজ যদি আসে, এটা তো ম্যাটাসিস হয়ে গেছে হয়তো শরীরের বিভিন্ন জায়গায়, তখন চিকিৎসা পদ্ধতি হয় একটু ভিন্ন, সেটা হবে প্যালিয়েটিভ। তখন সার্জারিও করি না আমরা, কেমোথেরাপিতে চলে যাই, হরমোন থেরাপি লাগলে হরমোন থেরাপি, আর টার্গেটেড থেরাপি লাগলে টার্গেটেড থেরাপি, আর কোথাও যদি আর্জেন্টলি রেডিওথেরাপি দেওয়া লাগে তখন রেডিওথেরাপি, তখন সার্জারিটা ওমিট হয়ে যায় আর কি। সেই জন্যে আর্লি, যত আর্লি ধরা পড়বে চিকিৎসাও তার তত কম লাগবে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করতে যাচ্ছি, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, সময় হয়ে গেল ফার্স্ট এড থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইডে। আমরা কথা বলছিলাম স্তন ক্যান্সার নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা চিকিৎসা প্রসিডিওরগুলো সম্পর্কে জানছিলাম। সার্জারির একটি বিষয়ও চলে আসলো, যেহেতু অনেকেরই আসলে এরকম একটা ভয় থাকে নারীদের ক্ষেত্রে যে আমার ব্রেস্ট ক্যান্সার হলে আমার স্তন কেটে ফেলে দিতে হবে। তো সেই বিষয়ে আসলে আপনি কি বলবেন, কিভাবে রোগীদের আশ্বস্ত করবেন? তা তো অবশ্যই। আগে তো চিকিৎসা ছিল স্তন ক্যান্সারের মাস্টেক্টমি, মানে পুরো ব্রেস্ট কেটে ফেলে দিতে হবে। কিন্তু যুগ যখন অ্যাডভান্স হচ্ছে এখন আস্তে আস্তে, এখন বিভিন্ন ধরনের ক্যান্সার সার্জারি আবিষ্কৃত হয়েছে, যে অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি, ব্রেস্ট কনজার্ভিং সার্জারি যেটাকে বলি। ওগুলোর মাধ্যমে আমরা যে অংশে শুধু টিউমারটি আছে সেই অংশটি কেটে ফেলে দেয়, এবং বাকি পুরো ব্রেস্ট কিন্তু ইনটেক্ট থাকে। তার মানে ব্রেস্ট থাকলেও শুধু টিউমারটা ফেলে দেওয়া হলো, যেটাকে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, মানে ব্রেস্ট রেখে সার্জারি। তারপর আমরা রেডিওথেরাপি, কেমোথেরাপি দেওয়ার মাধ্যমে আমরা রোগকে নির্মূল করতে পারি। তার মানে এখন নতুন যে টেকনিক বের হয়েছে তাতে
পুরো ব্রেস্ট কেটে ফেলার কোনো প্রয়োজন নাই, আচ্ছা আচ্ছা এক্সেপ্ট কয়েকটা ক্ষেত্র ছাড়া। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্টেজ 1, 2, ইভেন 3 ডিজিজে আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারির মাধ্যমে ব্রেস্ট না কেটে ফেলে দিয়ে ব্রেস্ট রক্ষা করেও চিকিৎসা করা সম্ভব এবং বাংলাদেশেও হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি শুরুতে যেরকমটা বলছিলেন যে 30-এর পরে অনেক নারীদের আসলে বিয়ে হয়ে থাকে, তাদের মধ্যে কারো যদি ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, বিয়ের পরে আসলে তাদের ক্ষেত্রে কোনো প্রতিকূলতার সম্মুখীন হতে হবে কিনা সেই বিষয়ে জানতে চাচ্ছি। না, এখন রোগ হলে তো চিকিৎসা করতেই হবে। এখন আর্লি ডিজিজ অথবা লোকালি অ্যাডভান্স হলে যেটা বললাম, ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করলে তো তার যে সামাজিক জীবন সেটা হ্যাম্পার কম হবে, সুতরাং তার মানসিক অবস্থাও ভালো থাকবে। সেই জন্য এখন আধুনিক বিশ্বে কিন্তু আর মাস্টেক্টমি মানে ব্রেস্ট কেটে ফেলে দেওয়া হয় না, কনজার্ভিং সার্জারি করা হয়। আচ্ছা, এবং বাকি চিকিৎসা যেগুলো সেগুলো তো নেওয়া লাগবেই, কিন্তু আশ্বস্ত করা যেতে পারে ব্রেস্ট ফেলা লাগবে না এবং তার পরবর্তী জীবনেও যাতে তার রিপ্রোডাক্টিভ যেটা মেইন জি, সেটা যাতে রেখে চিকিৎসা এখন বর্তমানে আবিষ্কৃত হয়েছে করা সম্ভব। আচ্ছা আচ্ছা। কেমো রেডিওথেরাপির যে প্রসঙ্গটি আসছে, অনেক শারীরিক পরিবর্তন দেখা যায়, যেমন চুল পড়ে যাওয়া বা ভমিটিং টেন্ডেন্সিও দেখা যায়। তো সেই বিষয়গুলো সম্পর্কে রোগীরা অনেক ভীত হয়ে থাকে। তো এগুলো নিয়ে আসলে আপনার মতামত কি? কেমোথেরাপি তো সাইড এফেক্ট কিছু আছেই, যেমন চুল পড়ে যাওয়া, বমি ভাব হওয়া, সেগুলো তো থাকবেই। কিন্তু চুল পড়ে যাওয়াটা যে নিয়ে সবাই ভয় পায়, চুল কিন্তু আবার কেমোথেরাপি শেষ হওয়ার 2 থেকে 3 মাসের ভিতরে আবার নতুন করে উঠবে, জি, এটা একদম গ্যারান্টিড। আর যেগুলো অন্য যেগুলো আছে, যেমন বমি ভাব হওয়া, শরীরে দুর্বল লাগা, এখন বমি যাতে না হয় তার জন্য কিন্তু অনেক অত্যাধুনিক ওষুধ আবিষ্কৃত হয়ে গেছে। এখন আমরা সেগুলো ইউজ করার কারণে হয়তো বমিটিং টেন্ডেন্সিও এখন অনেক কমে গেছে, প্রায় হয় না বললেই চলে। আর রেডিওথেরাপি রেডিওথেরাপি দেওয়ার ক্ষেত্রে তো ব্রেস্টে যে জায়গায় দিচ্ছি সেখানে চুল পড়ার সমস্যা নেই, অন্য কোনো রেডিওথেরাপির সাইড এফেক্ট একদম মিনিমাল। ব্রেস্ট রেডিওথেরাপির ক্ষেত্রে রোগী রেডিওথেরাপির কোনো সাইড এফেক্ট তেমন কিছু হয় না, টেরও পায় না। আচ্ছা, আর ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কিন্তু শুধু রেডিওথেরাপি এবং কেমোথেরাপি না, হরমোন থেরাপিও কিন্তু আছে। আচ্ছা, যখন আমরা প্রথমে যেটা মলিকুলার টেস্টিং করি, এখানে যদি হরমোন পজিটিভ থাকে, যেমন ইআরপিআর মানে ইস্ট্রোজেন রিসেপ্টর এবং প্রজেস্টেরন রিসেপ্টর যদি পজিটিভ থাকে, জি, তাহলে আমরা কিন্তু হরমোন ট্যাবলেটের মাধ্যমে, ট্যামোক্সিফেন অথবা অ্যারোমেটিক ইনহিবিটরের মাধ্যমে, শুধুমাত্র ট্যাবলেটের মাধ্যমেও চিকিৎসা করে থাকি, যেখানে আমরা কেমোথেরাপি অনেক সময় অ্যাভয়েডও করি। আচ্ছা, সুতরাং কেমো ছাড়াও কিন্তু ব্রেস্টের চিকিৎসা হয় হরমোন থেরাপির মাধ্যমে। আবার কেউ কেউ HER2 যেটা HER2 ব্যবহার করি আমরা, ট্রাস্টুজুমেব, সেটাও ব্যবহার করে আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা ট্যাবলেট এবং HER2 ব্লক করেও চিকিৎসা করে থাকি। কেমোর সাইড এফেক্টগুলো তখন আর কিন্তু হয় না। হয় না। আচ্ছা, স্ক্রিনিং প্রসঙ্গে চলে আসছি একটু। স্ক্রিনিং সম্পর্কে অনেকেরই আসলে ধারণা আছে, অনেকেই জানে না। স্ক্রিনিং বলতে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দর্শকদের কি উপদেশ দিবেন? স্ক্রিনিং হচ্ছে একটা মেজারিং টুল আসলে, যেটা যার রোগ হয় নাই তার রোগ যাতে আগে ডিটেক্ট করতে পারি তার জন্য যে পরীক্ষা নিরীক্ষাগুলো করে তাকেই স্ক্রিনিং বলে, যাতে আমরা আর্লি ডিটেকশন করা যায়, মানে তাড়াতাড়ি রোগটা হওয়া খুব দ্রুত যাতে আমরা ডায়াগনোস করতে পারি এবং দ্রুত চিকিৎসায় যেতে পারি। তো এখন ব্রেস্ট ক্যান্সার স্ক্রিন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চালু আছে উইথ ম্যামোগ্রাম। আচ্ছা, ম্যামোগ্রামের মাধ্যমে 40-এর এবং তদুর্ধেও 1 বছর পর পর ম্যামোগ্রাম করা লাগে এবং 55-এর পর এটা 2 বছর পর পর করা যেতে পারে। কিন্তু ম্যামোগ্রাম ফেসিলিটি তো আমাদের দেশে হয়তো সব জায়গায় সেভাবে নাইও, সেই জন্য অনেক ক্ষেত্রে তৃতীয় বিশ্বের দেশগুলোর ক্ষেত্রে আরও কিছু জিনিস আছে, যেমন সেলফ ব্রেস্ট এক্সাম অথবা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সাম, মানে নিজেরটা নিজেই নিজের ব্রেস্ট সম্পর্কে ধারণা রাখা, অত কোনো কিছু যদি সন্দেহ মনে হয় তাহলে সেটাকে আমরা ডাক্তারের মাধ্যমে যদি আমরা চেক করি সেটাকে বলে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সাম। এগুলা 20 থেকে 25 বছর পর থেকেই মহিলারা শুরু করতে পারে। তাহলে সাসপিসিয়াস কিছু যদি তার মনে হয় যে কোনো চাকার মতো মনে হচ্ছে, তাহলে পরবর্তী সে চিকিৎসকের পরামর্শ নিলে উনি ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সাম করবে। তারপর পরীক্ষাগুলো যেগুলো লাগে, ম্যামোগ্রাম, আলট্রাসোনো, এফএনএসি, যদি প্রয়োজন করে তারপর দ্রুত চিকিৎসা করা সম্ভব। আচ্ছা, আপনি অনেকগুলো আধুনিক চিকিৎসার কথাও ইতোমধ্যে আমাদেরকে বলেছেন। তো সেই চিকিৎসা ব্যবস্থাগুলো কি আসলে বাংলাদেশে অ্যাভেলেবল কিনা, সেই প্রসঙ্গে জানবো। ব্রেস্ট ক্যান্সারের সকল চিকিৎসাই বাংলাদেশে অ্যাভেলেবল। যেটা প্রথমে আপনি জিজ্ঞেস করলেন যে অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি, দ্যাট মিনস ব্রেস্ট কনজার্ভিং সার্জারি বাংলাদেশে হচ্ছে ঢাকা বরাবর। তারপর কেমোথেরাপির যে সকল প্রোডাক্ট ব্রেস্টের জন্য কেমোথেরাপির যে রেজিমেন্টগুলো লাগে সবই বাংলাদেশে পাওয়া যায়। হরমোনাল থেরাপি সবগুলোই পাওয়া যায়। ইমিউনোথেরাপিও রিসেন্টলি ডেভেলপ হয়েছে, ইমিউনোথেরাপিও বাংলাদেশে পাওয়া যায়। এবং ইভেন
রেডিওথেরাপিও যে থায়ার টেকনিক 3D CRT IMRT ব্রেস্টের জন্য এগুলো বাংলাদেশে হচ্ছে। মানে আচ্ছা ব্রেস্টের জন্য যে সকল চিকিৎসা প্রয়োজন সবই বাংলাদেশে আছে। আচ্ছা, কিন্তু তারপরেও একটু সংযোজন করতে চাচ্ছি যে এটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এত ফ্যাসিলিটিস থাকার পরেও আমাদের রোগীরা তারা দেশে চিকিৎসা না করে আসলে বাইরে পাড়ি জমাচ্ছে। সেটি কেন? আমাদের ডাক্তারদের উপর কি তারা যথাযথ আস্থা বা ভরসা রাখতে পারছেন না কিনা? এটা আসলে একটা মাইন্ড সেট আপ। আর আগে তো আসলে এত চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে আসলে ছিল না, এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আর সরকারি পর্যায়ে কিন্তু সবগুলো ফেসিলিটি সেভাবে নাই। যেমন রেডিওথেরাপি ফেসিলিটি আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ছাড়া বাকি সরকারি হসপিটালগুলোতে এখনও সেভাবে ইমপ্রুভ করতে পারে নাই। ডিপার্টমেন্ট আছে, মেশিন কিছু কিছু চলছে, কিন্তু আমাদের জনসংখ্যার তুলনায় সেগুলো অপ্রতুল। আচ্ছা, তবে আশার কথা হচ্ছে 8টি বিভাগীয় শহরে নতুন আরও 8টি প্রজেক্ট ক্যান্সার হসপিটাল হচ্ছে, জি সকল ফেসিলিটি সমৃদ্ধ। সেখানে চালু হলে হয়তো চিকিৎসা আমাদের জনগণ নিতে পারবে। আর সব ফেসিলিটি আমাদের দেশে যে চালু আছে এটাও তো হয়তো সবাই ঠিকমতো জানে না, প্রচারেরও তো ব্যাপার আছে। আর অনেকেই তো অনেক জায়গায় একটু যেতে চাই, সেটা আসলে তো বন্ধ করা সম্ভব না। যদি প্রচারণা ভালো থাকে যে আমাদের দেশে সব হচ্ছে, তাহলে হয়তো আমাদের এখানেই রাখা সম্ভব হবে। হয়তো অনেকে এখনও জানেই না আমাদের দেশে ব্রেস্ট কনজারভিং সার্জারি হয় অথবা রেডিওথেরাপি ফ্যাসিলিটি আছে। দূর দূরান্তে অনেকে নাও জানতে পারে। আমাদের প্রচারণার অভাব আছে। আচ্ছা স্যার, এবার চলে আসবো যে সার্ভাইভাল রেশিও, সেটি আসলে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কীরকম হয়ে থাকে? সার্ভাইভাল সম্পূর্ণ ডিপেন্ডেন্ট অন স্টেজ। আচ্ছা যদি আর্লি স্টেজে হয় কিউর রেট 90%, ইন সিটু যদি হয় প্রায় 100% তার সার্ভাইভাল রেট। কার্সিনোমা সিটু যেগুলো স্টেজ 1-এ তো এবং 90%, স্টেজ 2-তে 70 to 80%, কিন্তু স্টেজ 3 ডিজিজ যেটা লোকালি অ্যাডভান্স সেখান থেকে আসলে সার্ভাইভাল কমা শুরু। সেই জন্যই আমরা বারবার বলি স্ক্রিনিংয়ে জোর দিচ্ছি এবং আর্লি ডায়াগনোসিস জোর দিচ্ছি। যত আর্লি রোগটা ধরা পড়বে তত বেশি তার সার্ভাইভাল হবে। 3 থেকে তখন সার্ভাইভাল রেট কমতে থাকে, 40 to 60% হয়, আর 4 আরও কমে যায়। 5 ইয়ার সার্ভাইভাল অ্যারাউন্ড 30 to 40%। আচ্ছা, তো অনেক ক্ষেত্রে আসলে রোগীরা বলে থাকে যে আমি আসলে ঠিক কত বছর আমি বেঁচে থাকতে পারবো। এই বিষয়টা আসলে বছরটা আসলে নির্ধারণ করা কি সম্ভব কিনা? সম্ভব। আর্লি যেটা বললাম কার্সিনোমা সিটু যে নিয়ে যদি কোনো পেশেন্ট আসে, আমরা যদি অপারেশন করে দিই তার সার্জারির পর, সে তো কিউর হয়ে যাবে। তার তো আর কতদিন বেঁচে থাকবে না, সে যতদিন তার হায়াত আছে ততদিনই বাঁচবে সে। আচ্ছা, এই রোগের কারণে সে আর মারা যাবে না। মারা যাবে না। ইভেন 1-ও অ্যারাউন্ড 90% তার সার্ভাইভাল রেট। আচ্ছা তার মানে আর্লি স্টেজে তার সার্ভাইভাল রেট 10 to 20 ইয়ার মিনিমাম, যদি স্টেজ আর্লি এজে। আচ্ছা আচ্ছা কিন্তু লেট স্টেজে যদি আসে তাহলে তো সার্ভাইভাল কমই থাকবে। 5 বছর বাঁচতে আমরা বললাম তো 50 to 60% 5 ইয়ার সার্ভাইভাল। 5 বছর বাঁচবে, 50 থেকে 60% বাকিরা মারা যাবে। আচ্ছা আচ্ছা স্যার, বাংলাদেশের ক্ষেত্রে আসলে নারীদের আপনি কীরকম আসলে রেশিও দেখে থাকেন যে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে? ব্রেস্ট ক্যান্সার তো নারীদের 1 নম্বর ক্যান্সার বাংলাদেশে। আচ্ছা যেটা ওয়ার্ল্ড ওয়াইড যে ডাটা, সেই সব ডাটা তো আমাদের দেশে আসলে নাই, কারণ আমাদের দেশে কোনো পপুলেশন বেসড ক্যান্সার রেজিস্ট্রি নাই। সুতরাং কতজন রোগী অ্যাকচুয়ালি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে সেটা আসলে কেউই জানে না। কিছু ইনস্টিটিউশন বেসড আছে, যেমন আমাদের ক্যান্সার ইনস্টিটিউটের রেজিস্ট্রি আছে, আর কিছু কিছু হসপিটাল তো নিজস্ব রেজিস্ট্রি আছে। সেটা দিয়ে একটা ধারণা করা যেতে পারে। সেই ধারণা আসলে বিশ্বের যে ট্রেন্ড তার থেকে তো ভিন্ন হওয়ার কথা না। যেটা আমি প্রথমেই বললাম, প্রায় 8 থেকে 9 জন নারীর একজন প্রতি ক্যান্সার আক্রান্ত হওয়ার চান্স থাকে। ইট ইজ মোরলেস 13%। আচ্ছা স্যার, আমরা যেরকমটা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, কী কী প্রতিরোধ ব্যবস্থা আসলে নিলে ব্রেস্ট ক্যান্সারকে প্রিভেন্ট করা যাবে? প্রিভেন্টের চেষ্টা করা যেতে পারে, যেমন যেগুলোর জন্য ব্রেস্ট ক্যান্সার হচ্ছে সেগুলো যদি অ্যাভয়েড করতে পারে। যেমন যেটা আমি বলবো ওবেসিটি, ওজন যদি কমানো যেতে পারে, তো লাইফস্টাইল যদি মডিফাই করতে পারে, যেমন ব্যায়াম, হাঁটা চলা এগুলো যদি বাড়ানো যেতে পারে, কিছু কায়িক পরিশ্রম করা যেতে পারে, অ্যালকোহল ইউজ সেটা যদি কমিয়ে দেওয়া যায়, স্মোকিং কমানো, তারপর বাচ্চা নেওয়া, 30-এর পরে বাচ্চা নেওয়ার কথা যেটা বললাম সেটা 30-এর আগে নেওয়া হয়। অথবা অনেকে ব্রেস্ট ফিডিং করাতে চায় না, ব্রেস্ট ফিডিং যদি করে সেটাও কিন্তু একটা প্রোটেক্টিভ রোল। আচ্ছা তারপর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যেগুলো আমরা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর দিই পেশেন্টের ভালোর জন্য, কিন্তু ওইগুলো যদি অ্যাভয়েড করি তাহলে তো হার কমতে পারে। কিন্তু জেনেটিক কিছু ফ্যাক্টর আছে, ফ্যামিলিয়াল ফ্যাক্টর আছে, ওইগুলো তো আসলে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনার মাধ্যমে আমরা এই সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি।
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে স্তন ক্যান্সারের চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। আপনারা জানলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।